কোথায় আছো সেটা বলো। কার বাসায়? এই দেখেন, ওর আগের হাজবেন্ডের সাথে দেখা করে অলরেডি মানে অন্য জায়গা চলে গেছে। দেখেন, এই দেখেন, কালকে আমার কাছে কান্নাকাটি করে টাকা নিছে। টাকা নেওয়ার পরে চলে গেছে, অলরেডি চলে গেছে অন্য জায়গা। দেখেন, আমি সৌদিরও পাইছি 2021 সালে। তারপরে আপনার 2022-এ প্রথম মাসে একটা মেয়ে আমাকে মেসেঞ্জারে হাই লেখছে। হাই লেখার পরে আপনার আমার সাথে বলতেছে আপনি থাকেন কোথায়, মানে এরকম, বা আমার বিস্তারিত পরিচয় নিল। তারপরে বলে আপনার সাথে আমি বন্ধুত্ব করতে পারি। হ্যাঁ, পরে একদিন দুদিন কথা বলে বন্ধুত্ব হলো। এক দেড় মাস কথা বলার পরে ও আমাকে অফার দিল, আপনাকে আমার ভালো লাগে, আপনাকে আমি ভালোবাসি। পরে আমি অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পরে আপনার টোটাল আমরা 4-5 মাস আমরা কথা বললাম। কথা বলার পরে ঈদের সময় আমাকে বললো আমাকে বিয়ে করা লাগবে। পরে আমি বলছি ঠিক আছে, তো আমি দেশে এসে তোমাকে আমি বিয়ে করবো। সে সেটা মানতেছিল না, সে বলতেছিল এখনই মোবাইলে বিয়ে করবো। মেয়েটাকে আমি দেখছি বাস মোবাইলই, সেও আমাকে মোবাইল দেখছে। আমি চাইছিলাম সামনাসামনি দেখা সাক্ষাৎ হোক, তারপর আমরা বিয়ে শাদীর ডিসিশনে যাই। তা আমি বললাম না, সে এটা মানলো না। না মানাতে পরে এই জায়গা আপনার বুকের ভিতরে, এই জায়গা বুকে ব্লেড দিয়ে আহ, আমার নামের অক্ষর লেখলো। অক্ষর লেখার পরে আমাকে বললো আমাকে বিয়ে না করলে আমি খাবো। তারপরে আমি এরকম 1 মাস আমাদের সাথে প্রচুর মানে যাই ঝামেলা হলো, বিয়ে না করলে যাবে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো সে একটা চাকরি করতো, তারে আমি বললাম যদি তুমি চাকরি না করো তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারবো, তুমি কোনো ছেলের সাথে কথা বলতে পারবা না, তুমি বাড়িতে যাবা, আমার বাড়িতে যাই বাড়িতে থাকবা। পরে বলছে না, আপনার বাড়িতে আমি যাবো না, তা আমার এই জায়গায় আমি বাসা ভাড়া করে থাকবো, আপনি আসবেন যে সময় আমি বাড়িতে যাব। আমি কোনোদিন তোমার ছেড়ে যাবো না, আর আমি তোমাকে কোনোদিন ঠকাবো না। পরে বলছে আচ্ছা ঠিক আছে। তারপরের দিনই ও কাজী অফিসে গেল, আমরা ভিডিও কলের মাধ্যমে বিয়ে করলাম। তো আমি ওকে ভিডিও কলে বিয়ে করছি, সেটা আমার ফ্যামিলি আত্মীয় স্বজন কেউই জানতো না, না বাস তার ফ্যামিলি জানতো। বিয়ে করার পরে ও বাসায় গেল। তারপরের দিনই সে চাকরি করতে যাচ্ছে। পরে আমি বললাম চাকরিতে যাচ্ছ কেন? পরে বললাম আমার এই মাসের স্যালারিটা আছে, স্যালারিটা উঠে আমি চলে যাবো। পরে বললাম তুমি তো কথা দিয়েছিলাম আমাকে। পরে কয় আমি এতদিন কষ্ট করছি, চাকরি করছি, আর কয়টা দিন আমি এই টাকাটা নিয়ে আমি চলে যাবো। পরে আমি বললাম ঠিক আছে, তো এই কটা দিন চাকরি করে তুমি চলে যাবে। তারপরে আপনার ওর স্যালারি আসলো। স্যালারি পাওয়ার পরে ও যে জায়গায় চাকরি করতো ওই জায়গা থেকে ওর বাপের বাড়িতে চলে গেল। পরে ওর আম্মুর সাথে আমার কথা হলো। আর আম্মু বললো তোমার সাথে বিয়ে হয়েছেই, তো এখন তুমি কি করতে চাও? আমি বললাম আম্মু, তা আপনি তো একটা বাসা নিয়ে দেন ওকে, ও জানি কোথাও না যায়, ওই জায়গায় খাবে নাবে ঘুমাবে আর 5 ওয়াক্ত নামাজ পড়বে। পরে বলছে আচ্ছা। তারপরে একটা বাসা নিল। বাসা নেওয়ার পর আমি টাকা পাঠালাম, 70,000 টাকা পাঠালাম। পরে বললাম এই টাকা নিয়ে তোমার প্রয়োজন জিনিস যেগুলো এগুলো কিনো। পরে বললো ঠিক আছে। তো আপনার এরকম একটা মাস আমাদের কাটলো। কাটার পরে তারপরে মাসে বলতেছে আমার একটা ফ্রিজ লাগবে। তারপরে আমি টাকা পাঠালাম, 90,000 টাকা পাঠালাম। ফ্রিজ নিল 40,000 টাকা দেয়, আপনার সুকেস নিল, এগুলো নিয়ে টোটাল 90,000 টাকা পাঠালাম। যা যা লাগলো প্রয়োজন জিনিস কেনাকাটা করলো। তারপরে আমাদের 6 মাসটা সুন্দরভাবে কাটলো। কাটার পরে আমি প্রতি মাসে টাকা দিতাম 40,000, 50,000, 30,000, 20,000 এরকম করে টাকা দিতাম। তো টাকা দেওয়ার পরে আমি বলছি তোমার এত টাকা তো খরচ দেয় না। পরে কয়, আমি ঘরের জিনিসপাতি কিনতেছি এই কারণে লাগতেছে। পরে আমি বলছি ঠিক আছে, জিনিসপাতি যা কিনো কিনো, বাদ বাকি কিছু রাখো তোমার কাছে, কেন আমি তো সারাজীবন বিদেশ করবো না। পরে বলছে আচ্ছা ঠিক আছে। তারপরে আমি ছুটি নিলাম, আপনার 20 দিনের ছুটি নিলাম, ইমার্জেন্সি ছুটি, বাংলাদেশে যাব। পরে আমি বাংলাদেশে গেলাম। আপনার দেশে যাওয়ার সময় আমি প্রায় 2 থেকে 3 লক্ষ টাকার জিনিসপাতি নিলাম। গলার একটা চেন নিচ্ছি আপনার, আর একটা কানের দুল নিচ্ছি, স্বর্ণের চেন নিচ্ছি, আর কানেরটা নিচ্ছি। আর কসমেটিক জাতীয় নিলাম, প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকার কসমেটিক নিয়ে গেছে। আমি নেওয়ার পরে আমি দেশে গেলাম। তো আমাদের ফার্স্ট দেখা এয়ারপোর্টেই। ও আর ওর ভাই নিয়ে গেল ওদের বাসায়। আমি বাংলাদেশে যে আছি আমার ফ্যামিলি কেউই জানতো না, আত্মীয় স্বজন কেউই জানতো না। ও আর ওর ভাই বাসায় নেওয়ার পরে ঠিক আছে, সবাই আপ্যায়ন ভালো করলো, সবার সাথে আমার পরিচয় হলো। তারপরে আমার ওয়াইফ যে বাসায় নিছিল ওই বাসায় আমি গেলাম। তারপরের দিন আমি একাই ওদের বাজারে গেলাম চা খাইতে। তারপর আমার একটা লোক বলতেছে আপনি কি ওই অমুকের হাজবেন্ড? আমি কি জি। ও আপনি সৌদি আরব থাকতেন? আমি বলছি জি। পরে বললো আপনি কি জানেন ওর আগে বিয়ে ছিল? পরে আমি বলছি না, তো আমি এরকম কোনো ঘটনা আমি জানি না। পরে বলছে ওর একটা ছেলে আছে জানেন? আমি কি ছেলে আছে? পরে বলছে হ্যাঁ 3 বছর একটা ছেলে আছে। তা আমি বিশ্বাস করি নাই, কতজন কত কথা বলবে। তো ওটা কানে নিলাম না, কানে না নিলে বাসায় আইছি। পরে দেখি একটা ছেলে ওর কোলের ভিতরে। আমি বলছি এটা কে? তো আমার বোনের ছেলে। এখন ও বলে আম্মু আম্মু বলতেছে। আমি কই তোমার বোনের ছেলে আম্মু বলতেছে কেন? সত্যি কথা বলো। পরে এক পর্যায়ে ওর আম্মু বললো, শিখে গেল হ্যাঁ ওর বিয়ে ছিল, ওর একটা ছেলে আছে। তো তার সাথে ডিভোর্স হয়ে গেছে। তো পরে আমি মানে রাগ হয়েছি, আমি চলে যাবো বাসায় চলে যাবো এনতেন। পরে সবাই বুঝলো যা হওয়ার হয়ে গেছে, এখন এইটা করে তো লাভ হবো না, তুমি এটা মাইনে নাও। তো অনেক রাগারাগির পরে আমি এক পর্যায়ে এটা মাইনে নিলাম। আমি কি করবো, আমি বাধ্যতা আমি মাইনে নিলাম। মাইনে নেওয়ার পরে আমি 20 দিনে যা রইলাম। আমি আপনার বাংলাদেশে 20 দিন থাকলাম আমার ওয়াইফের সাথে। খুব সুন্দর ব্যবহার আচরণ সবকিছু ভালো করলো আমার সাথে। 20 দিন থাকার পরে আমি বাংলাদেশ থেকে রিটার্ন সৌদি আরব চলে আসলাম। চলে আসার পরে তার 1 মাস পরে ওর একটা বান্ধবী আমাকে কল দিছে। ফোন দিয়ে
বললো ভাই আপনি কি জানেন আর ওয়াইফের আরো বিয়ে ছিল? আমি বলছি না তো, একটার কথা শুনছি, এটা বাচ্চা আছে, এটা আমি জানি না শুনে বিয়ে করছি। পরে বলছে না ভাইয়া। আমি কই কেন? কয় ওর টোটাল 3টে বিয়ে ছিল। ওর ফ্যামিলি জানে এটা, কিন্তু আমাদের সাথে চাকরি করতো এই জায়গা। একজনকে বিয়ে করে তার সাথে সংসার করছে 6 মাস। তারপরে ওটা ছাড়াছাড়ির পরে আর একটা বিয়ে বইছে, তার সাথে সংসার করছে 3 মাস। 3 মাস সংসার করে তার সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে। তারপর আমার ওয়াইফকে আমি জিগাইলাম, এইগুলো বলতেছে তোমার বান্ধবী কি, এটা কি রাইট? পরে না শিখে যাচ্ছে। পরে আমি 1 মাস টাকা দেওয়া বন্ধ করে দিলাম। তারপরে সবকিছু শিখে গেলাম, হ্যাঁ আমি এগুলো হয়েছে, আমাকে মাফ করে দাও, আমি আর জীবনে হবে না এরকম। তা তুমি যদি আমাকে না মেনে নাও ওখানে দেবো। তো গলায় গেছে ফ্যানের সাথে। তারপরে আমি এক পর্যায়ে মাইনে নিলাম, কেন বিয়ে করছি, এখন যদি একটা দুর্ঘটনা ঘটে সমস্যা। তারপরে আমি এক পর্যায়ে মাইনে নিলাম। মাইনে নেওয়ার পরে এরকম আমাদের সংসার 2 বছর সুন্দরভাবে মানে চলছে। প্রতি মাসে আপনার আমার কাছ থেকে 20,000, 30,000, 40,000, 50,000 টাকা নিছে। এইটা কিনবো, এটা কিনবো, এটা কিনবো, মানে আবদার। প্রতিটা মাসে আবদার এটা না এটা থাকবে। প্রতি মাসে আমি টাকা দিতাম টাইম টু টাইম। প্রতি মাসে 10 তারিখে তাকে টাকা দেওয়া লাগবে, 10 তারিখে জায়গায় 11 তারিখে গেলে আমার সাথে গেমদাম করে। 2 বছর পরে আমার বেতনটা আসতে একটু লেট হয়েছে, 2 দিন লেট হয়েছে। টাকা না পাঠাইতে পারলে সে আগে যে জায়গায় কাজ করতো সেই জায়গায় তার বান্ধবীর বাসায় চলে গেল। চলে যাওয়ার পরে আমি বললাম এটা কি করলা? পরে বলছে তুমি আমাকে টাকা দাও না কেন? তো ওই জায়গায় এক পর্যায়ে সে আবার চাকরিতে চলে গেল। আমি আমার একটু সমস্যা হয়েছে কোম্পানিতে, আমি আজকে না পারি দুটো দিন পরে পাঠাবো, তাই না? তোমার কাছে তো আছে টাকা পয়সা। পরে আমি বলছি ওয়েট করো, আমি দিতেছি টাকা, তুমি বাড়িতে দাও। পরে আপনার এক পর্যায়ে গেল না। 2 দিন পরে আমি বেতন আসলো আমার। বেতন আসার পরে আমি তাকে দিলাম 55,000 টাকা দিলাম। দেওয়ার পরে সে গেল না। সে না যাওয়াতে 1 মাস হয়ে যাওয়া রইলো। তো আপনার এক পর্যায়ে যে বান্ধবীর বাসায় গেল, সেই বান্ধবীটা আমাকে কল দিল। কল দেওয়ার পরে আমাকে বলতেছে ভাইয়া আপনি টাকা পাঠাবেন নি সামনের মাসে? আমি হ্যাঁ। টাকা পাঠায় কি করবেন, সে তো তার আগের হাজবেন্ড নিয়ে অনেক আমোদ করতেছে। আমি কেমন ভাইয়া? ও যে স্বামীর সাথে 3 মাস সংসার করতেছিল, সেই স্বামীর সাথে প্রতিদিন দেখা করতেছে। তো এক পর্যায়ে আমাদের সাথে ভালো একটা গ্যামজাম হয়, চিল্লাচিল্লি হয় আমার সাথে, আমার ওয়াইফের সাথে। আমি বলছি কেন তুমি এরকম করতেছো? কয় না আমি এগুলো মিথ্যে কথা, তুমি প্রমাণ দিতে পারবা? কেন আমার কাছে প্রমাণ নাই। তো এক পর্যায়ে ঠিক আছে, তুমি তুমি কথা না বললো, ঠিক আছে তুমি সামনের মাসে বাড়িতে যাও। পরে বলছে তুমি টাকা পাঠাবো, আমি বেতন নিয়ে আমি টাকা বাড়িতে যাবো, ঠিক আছে যাও। আপনার এই যে এই মাসে রানিং মাসের কথা, আপনার 10 তারিখে আমার স্যালারি দেওয়ার কথা ওকে। তো আমার যে কোনো কারণে আমার আমার ব্যাংক কার্ড মানে আমার যেটা স্যালারি আসে সেই কার্ডটা ব্লক এর কারণে আমি স্যালারিটা উঠাইতে পারিনি। পরে আমি বললাম দাঁড়াও, তো দিতেছি দিতেছি এরকম 2 দিন 3 দিন বললাম। তো 11 তারিখে আমার সাথে ঝগড়া করতেছে। তা আমার 1 ঘন্টা ব্লক করে রাখছে। তো 1 ঘন্টা নাগাদ ব্লক করে রাখছে, এর মাঝে ওর বান্ধবী আমাকে একটা রেকর্ডিং পাঠাইছে হোয়াটসঅ্যাপে। রেকর্ডিং পাঠায় আমাকে একটা ভয়েস দিছে, ভাইয়া এই রেকর্ডিংটা শুনেন। পরে আমি ওই রেকর্ডিংটা শুনলাম, 30 মিনিটের রেকর্ডিং। ওই ছেলেটার সাথে প্রতিদিন কথা বলে যায়। তার আগের হাজবেন্ডের সাথে সম্পর্ক চলতেছে, ছেলেটার সাথে দেখা করে রেস্টুরেন্টে যায়, কিন্তু এটা আমি জানতাম না। তাদের মানে সবকিছু ঠিক আছে। ওর বান্ধবী আমাকে সবকিছু বলার পরে ওর আগের হাজবেন্ডকে আমি কল দিলাম, আমার কাছে নম্বর ছিল। নম্বর কল দেওয়ার পরে ওর হাজবেন্ড বলতেছে তুমি তো বলো। আমি কেন ভাই এই কথা বললেন কেন? তুমি কষ্ট করবে, আমরা আমোদ ফুর্তি করবো, তুমি তো বোকা। তুমি প্রতি মাসে টাকা পাঠাও, যা 50% আমার কাছে আসে। আমাদের টার্গেট পূর্ণ হয়ে গেছে, তুমি এখন না থাকলেও আমাদের চলে। আমি এটা আবার কেমন কথা ভাই? আমি টাকা পাঠাই আমার ওয়াইফের জন্য। তো এই ভিতরে এক প্রকারে আমাদের ভিতরে ভালো একটা গালাগালি গালাগালি হলো। তো এর ভিতরে ওর মুখ দিয়ে বাইরে গেছে, ও ঠাস করে আমার কাছে রেকর্ডিং আছে জিনিসটা। ও আমাকে বলতেছে এটা তো আমার প্ল্যান ছিল। আমি কেমন? তো আমরা ছাড়ছি ঠিকই, কিন্তু আমাদের সবকিছুই চলছে। বাস আমাকে প্ল্যান ছিল তোর কাছ থেকে টাকা পয়সা কিছু আত্মসাৎ করে তোরে ছেড়ে দেবে, আমার সাথে সংসার করবে। তো এখন ছাড়ার সময় হয়েছে। কাটে দিল ফোনটা, কাটে দেওয়ার পরে ব্লক করে দিল আমাকে। ব্লক করে দেওয়ার পরে আমার ওয়াইফকে ফোন দিলাম, আমার ওয়াইফও ব্লক করে রাখছে আমাকে। যাক, তারপরে 1 ঘন্টা পরে আমার ওয়াইফ ফোন দিছে। ফোন দিয়ে বলে টাকা দাও। আমি টাকা দেবো না, তোমার আগের হাজবেন্ডের কাছে যাও, আমার টাকা লাগবে না। আমার যেগুলো জিনিস আছে আমি মামলা দিব, মামলা দিয়ে আমার জিনিসপাতি দিয়ে দাও। সকালে আবার ফোন দিছে, ফোন দিয়ে কান্নাকাটি করতেছে। ওর বাচ্চা, আগের ঘরের যে বাচ্চাটা, সেই বাচ্চার মাথায় হাত দিয়ে বলতেছে আমার বাচ্চার কসম আমি এর সাথে কথা বলবো না, তুমি আমাকে টাকা দাও, একটা ফোন কিনবো। তাই আমি বলছি না, আমি এই মুহূর্তে আমি টাকা দিতে পারবো না এত টাকা। পরে কথা তুমি না পারলে আমার একটা ফোন কিনে দাও, একটা খরচের টাকা দাও, খরচের 20,000 দাও, আর ফোন কিনে 20,000 টাকা দাও, 40,000 টাকা দাও। পরে আমি বললাম দেখি, তো দিতে পারিনি। পরে বললো ঠিক আছে, আপনার কাল রাত্রে আমি 20,000 টাকা ছাড়ি। 20,000 টাকা ছাড়ার পরে আমার বিশ্রী ভাবে গালাগালি করলো। আমি বাসায় এসে ফোন দিচ্ছি, ফোন দেওয়ার পর বিশ্রী গালাগালি, 20,000 টাকা দিয়ে কি করবো, আমি চলে যাবো সকালবেলা। তার 10 মিনিট পরে ফোনটা কাটিয়ে দিয়ে আমাকে চারিদিক দিয়ে ব্লক করে দিচ্ছে। ব্লক করে দেওয়ার পর আমি অন্য সিম দিয়ে ফোন দিচ্ছি, সেটাও ব্লক করছে। সকালে আমি ফোন দিচ্ছি ওর আব্বুকে, ওর আম্মুকে, কেউ রিসিভ করতেছে না, আমাকে চারিদিকে ব্লক করে দিচ্ছে। ব্লক করে দেওয়ার পরে হঠাৎ আমাকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে ও আমাকে বলতেছে আমি যাচ্ছি। কোথায়? আমি চলে যাচ্ছি চাকরিতে। আমি কই না, তুমি চাকরিতে যাবো কেন? আমি টাকা পাঠাইছি না? তোমার মোবাইল টাকা পাঠাও নাই কেন? আমি তো মোবাইল টাকা পাঠাইনি, ঠিক আছে তাই আমি আবার দিবানে, আমার আমি বুধবারে তোমার মোবাইল টাকা দিবানে। সে কোনো ভেবে মানলো না, না মানাতে তা আপনার আমার সংসার জীবনে 2 বছর 9 মাস, 9 মাসে টোটাল 20 থেকে 21 লক্ষ টাকা দিচ্ছি ওকে। আর আপনার ঘরের মাল সামান আছে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার। এইগুলো রাইখে সব
আর টাকা ব্যাংকেতে টাকা নিয়ে ওর আগের হাজবেন্ডের কাছে আজকে চলে গেছে। প্রায় 6 থেকে 7 লক্ষ টাকা ওর অ্যাকাউন্টে ছিল। সেই টাকা পয়সা সবকিছু নিয়ে, স্বর্ণমান্য যা ছিল সবকিছু নিয়ে ওর আগের হাজবেন্ডের কাছে এখন চলে গেছে। চলে যাওয়ার পরে এখন আমার একটাই দাবি, কি ও আগেও 4টে মানুষের জীবন নষ্ট করছে। আমি তো এই ভিতরে আমার ফ্যামিলিও 6-7 মাস আগে জানাজানি হয়ে গেছে। আমার গ্রামের আত্মীয় স্বজন যারা আছে সবাই জানাজানি হয়ে গেছে। আমি এরকম একটা মেয়েকে বিয়ে করছি। তো এখন আমার সাইড সাইডে কোনো সাইডে আমার মুখ দেখানো নাই। তা আমি আপনাদের কাছে, সবার কাছে একটাই দাবি, এই মেয়েটার আমি ছবি আপনার সামনে আমি ফেস করবো, এরকম জানি দ্বিতীয় কোনো ছেলের সাথে না ঘটে। আর আমি এটা আপনাদের কাছে একটাই দাবি, আমি এটা শাস্তি চাচ্ছি, জানি এটার আমি এটা ফয়সলা পাই। তো যদি আমার সংসার করে আমার বাড়িতে যাবে, আর যদি আমার বাড়িতে না যায় আমার এগুলো অত রিটায়ারমেন্ট দিতে হবে। আমি ওরা এত ভালোবাসছি, জীবনের চেয়ে বেশি ভালোবাসি, সবকিছু দিছি, যে সমাজ যা চাইছে তাই দিছি, একটা জায়গা 10টা কাপড় দিছি, তারপরে যদি আমার সাথে এরকম করছে, তাই আমি এই মেয়েটার বিচার চাচ্ছি। আমার আর এই ছেলেটা আর এই মেয়েটা যুক্তি কইরা, এরকম প্রবাসীকে টাকা অবশ্য খায় না, খালি আমার সাথে এরকম করলো কেন? আমার বিয়ের কাবিন কাগজপাতি সব আছে, এখন আমাকে প্রতিনিধিত্ব এইমাত্র ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে ডিভোর্স দে। ফার্স্ট ডিভোর্সের কথা বলে বেশি, ডিভোর্স তো ওর কথা হলো তুই ডিভোর্স দে আমাকে, আমি চলে যাবো। মানে ও দিতে চাচ্ছে না, আমার কাছে ডিভোর্স চাচ্ছে। আমার সব অর্থ যা ছিল 5 বছরের ইনকাম সবকিছু নিয়ে এখন এরকম বলতেছে কথা। তা আপনাদের কাছে একটাই দাবি, এই মেয়েটার, আপনারা যদি কেউ চিনে থাকেন এই মেয়েটার বিচার আমি চাই। আমার জীবনে ভুল একটাই, আমরা বিদেশে যারা থাকি অনেক কষ্ট করে টাকা কামাই করি, রক্ত পানি করে টাকা কামাই করি। আমরা প্রবাসী যারা থাকি, আমার নাগাল কেউ যেন এরকম ভুল না করে, মোবাইলে রোল নম্বরে বিয়ে না করে, কোনো মেয়েকে বিশ্বাস করে যেন টাকা পয়সা না দেয়। এটাই আমার সব প্রবাসীদের কাছে একটাই দাবি। এরকম মিঠে কথায় আপনারা কেউই পড়েন না। কালকে কান্নাকাটি করে টাকা নিয়ে আজকে চলে গেছে। মেয়েদের কান্না জীবনেও এটা মনেই নিবেন না, ভাববেন করে শয়তানি করতেছে। এরকম কান্নাকাটি করে, আমি ছাড়া আর কেউ না এরকম কান্নাকাটি, পিচ্ছি কান্নাকাটি করে এরকম আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে আমার কাছ থেকে। তা আমার নাগাল ভুল আর কেই করেন না ভাই, আপনাদের কাছে অনুরোধ, আমার নাগাল ভুল আর পৃথিবীতে কে না করে। আমি এখন ওর আগের হাজবেন্ডের আর ওর আমি শাস্তি চাচ্ছি, মানে আমাকে একটা ন্যায্য বিচার দেবেন আপনারা সবাই। ও এখন আবার আমাকে কল দিচ্ছে রিটার্ন। দেখেন ভাই, আপনারা দেখেন কি বাসাগুলো আর কোথায় আছে, আপনাকে একটু দেখাই। কোথায় কোথায় আছো সেটা বলো, কার বাসায়? এই দেখেন, ওর আগের হাজবেন্ডের সাথে দেখা করে অলরেডি মানে অন্য জায়গা চলে গেছে। দেখেন, এই দেখেন, কালকে আমার কাছে কান্নাকাটি করে টাকা নিছে। টাকা নেওয়ার পরে এই দেখেন, টাকা কালকে টাকা নিয়ে এখন চলে গেছে, অলরেডি চলে গেছে অন্য জায়গা। দেখেন